সম্প্রতি রাজনীতিবিদ শরীফ ওসমান হাদির ওপর যে হামলাটা হলো, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর পেছনে আছে বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড়সড় সতর্ক সংকেত? চলুন এই বিশ্লেষণটা একটু গভীরে গিয়ে করা যাক। এই কথাটা দিয়েই কিন্তু আজকের আলোচনার সুরটা বাঁধা যায়। প্রায়ই হয় কি, আমরা বড় বিপদের পূর্বাভাসগুলোকে কেমন যেন সাধারণ ঘটনা ভেবে পাত্তা দেই না, আর তারপর যখন দেশ টালমাটাল হয়ে ওঠে তখন আমরা অবাক হই। আর এই যে উপেক্ষা করা সতর্ক সংকেতের তালিকা, সেখানেই সবশেষ যোগ হল এই ঘটনাটা, শরীফ ওসমান হাদির ওপর হামলা। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমরা কি এটাকে আর 10টা অপরাধের মতোই দেখব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দেশের ভবিষ্যতের কোনো গভীর ইশারা? এই বিশ্লেষণটা ঠিক সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন দেখে নিই ঠিক কী ঘটেছিল সেদিন। এখানে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আগস্টে ক্ষমতার পালাবদল হল, দেশ চলছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আর ঠিক যেদিন ফেব্রুয়ারির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তার পরদিনই এই হামলাটা ঘটল। এই টাইমিংটা, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব আছে? মানে ঘটনাটা যদি এক কথায় বলি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদি, যিনি ঢাকা ৮ আসন থেকে স্বাধীন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাকে দিনের বেলায় গুলি করা হলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি কিন্তু কোনো বড় দলের নেতা নন। আর ঠিক এই কারণে ঘটনাটা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বেশ, হামলা তো হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে, এত মানুষ থাকতে শরীফ হাদিকে কেন টার্গেট করা হলো? এর পেছনে কৌশলটা কি? চলুন এবার একটু গভীরে যাই। এই হামলাটাকে বুঝতে হলে মেসেজ অ্যাট্যাক, এই ধারণাটা বোঝা খুব জরুরি। এটা এমন এক ধরনের হামলা যেখানে আসল টার্গেট কিন্তু ওই ব্যক্তি নন। আসল টার্গেট হলো বাকিরা, যাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিসের বার্তা? ভয়ের বার্তা, নিয়ন্ত্রণের বার্তা। আক্রমণের কৌশলটা বুঝতে হবে। ভাবুন, কোনো বড় দলের কর্মীকে যদি কেউ আক্রমণ করে, তাহলে কি হবে? সাথে সাথে পুরো দল ঝাঁপিয়ে পড়বে, তাই না? মানে হামলাকারীর জন্য ঝুঁকিটা অনেক বেশি। কিন্তু শরীফ হাদির মতো একজন স্বতন্ত্র কণ্ঠকে আক্রমণ করলে সেই ঝুঁকিটা অনেক কমে যায়, অথচ রাজনৈতিক ফায়দা হয় অনেক বেশি। কারণ তখন ভয়ের বার্তাটা আর কোনো একটা দলের মধ্যে আটকে থাকে না, এটা ছড়িয়ে পড়ে সবার মধ্যে। তাহলে হাদি কেন টার্গেট? কারণটা পরিষ্কার। গত 1 বছরে তিনি বেশ পরিচিত একটা মুখ হয়ে উঠেছিলেন। তার কথাবার্তা ছিল বেশ আক্রমণাত্মক, আর সবচেয়ে বড় কথা, তার মাথায় কোনো বড় দলের ছাতা ছিল না। তিনি নিজেই একটা স্বতন্ত্র রাজনৈতিক সিগন্যাল বা সংকেত হয়ে উঠেছিলেন। আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। যখন কেউ একটি সংকেত হয়ে ওঠে, তখন সে একটি টার্গেটও পরিণত হয়। হাদির ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। দেখুন, এই হামলাটা কিন্তু আকাশ থেকে পড়েনি। এটা ঘটেছে এমন একটা সময়ে যখন পুরো জাতি রাজনৈতিকভাবে ভীষণভাবে বিভক্ত। চলুন সেই বড় ছবিটা একবার দেখি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর একটা আশা তৈরি হয়েছিল যে দেশে হয়তো স্থিতিশীলতা ফিরবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? ঠিক তার উল্টো। সরকারি আশ্বাসের বাণী একপাশে, আর অন্যদিকে মাঠের বাস্তবতা হল চরম অনিশ্চয়তা আর টগবগে উত্তেজনা। এই বিভাজনের একটা খুব বড় উদাহরণ কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটা ভেঙে ফেলার ঘটনা। এ ধরনের কাজগুলো আসলে প্রতিশোধের রাজনীতিকে আরও উস্কে দেয়, আর দেশকে আরও ভাগ করে ফেলে। দেশের রাজনীতি এখন আসলে দুটো বিপরীতমুখী আবেগের মধ্যে আটকে গেছে। একদিকে একটা পক্ষ আছে যারা তাদের প্রতিপক্ষের সম্পূর্ণ পরাজয় দেখতে চায়, তাদের চালিকা শক্তি হলো প্রতিশোধের নেশা। আর অন্যদিকে আরেকটা পক্ষ আছে যারা নিজেদেরকে ভিকটিম হিসেবে তুলে ধরে রাজনীতিতে ফিরে আসার একটা পথ খুঁজছে। আর এই দুইয়ের লড়াইয়ের ফলাফল কি? আরও গভীর মেরুকরণ, আরও বিভেদ। আর এই উক্তিটা দেখুন, এবং ঠিক এভাবেই শোক পরিণত হয় জ্বালানিতে। কি নিখুঁতভাবে মিলে যাচ্ছে। হাদির উপর হামলার মতো ঘটনাগুলো ঠিক এভাবেই ব্যবহৃত হয়। মানুষের শোক আর সহানুভূতি খুব সহজেই রাজনৈতিক জ্বালানিতে পরিণত হয়, আর সেই জ্বালানি বিভেদের আগুনকে আরও উস্কে দেয়। তাহলে প্রশ্ন আসি, এই যে বিপজ্জনক চক্র, এখান থেকে বের হওয়ার উপায় কি? লেখক কিন্তু এর কিছু সুস্পষ্ট সমাধানের কথাও বলেছেন। এখানে মূল পয়েন্টটা হলো, এই ঘটনাটাকে শুধুমাত্র একটা ক্রাইম হিসাবে দেখলে হবে না। এটা আসলে রাষ্ট্রের সক্ষমতার একটা পরীক্ষা।
তাই সরকারের প্রতিক্রিয়াটাও শুধু পুলিশের তদন্তের মধ্যে আটকে থাকলে চলবে না, এটা হতে হবে রাজনৈতিক এবং কৌশলগত। তাহলে সরকারকে ঠিক কি করতে হবে? প্রথমত, গুজব ঠেকাতে তদন্ত নিয়ে নিয়মিত এবং বিশ্বাসযোগ্য তথ্য দিতে হবে। দ্বিতীয়ত, সব প্রার্থীর জন্য শুধু কাগজে কলমে নয়, বাস্তবে মাঠে দৃশ্যমান নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, পর্দার আড়ালে বড় দলগুলোর সাথে কথা বলে উত্তেজনা কমানোর চেষ্টা করতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা, সরকারকে কোনো এক পক্ষের দিকে না ঝুঁকে একজন নিরপেক্ষ অভিভাবকের মতো আচরণ করতে হবে। সব আলোচনার শেষে আমরা একটা চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াই। প্রশ্নটা হলো, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরেই এই যে গুলিটা চলল, এটা কি শুধু একজন মানুষের গায়ে লেগেছে, নাকি এই গুলিটা আসলে লেগেছে আসন্ন নির্বাচন, দেশের জনশান্তি এবং গণতন্ত্রের পথে ফেরার যে ক্ষীণ সম্ভাবনা, ঠিক তার গায়ে? বিশ্লেষণে উত্তরটা বেশ পরিষ্কার। এটি কোনো ব্যক্তির উপর হামলা ছিল না, এটা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথের ওপরই একটা সরাসরি আক্রমণ। আর এই সতর্ক সংকেতটা যদি আমরা এবারও উপেক্ষা করি, তার ফল কিন্তু মারাত্মক হতে পারে।